বেসিক ন্যারেশন তোমাদের আজকে কিছু আমি কনসেপ্ট এখানে করাবো। হ্যাঁ, প্রথমটা বাক্য লিখলাম আমি, রাজ said I am busy। আচ্ছা, এখানে আমাকে বলো তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন, রাজ said that he is busy। না, আগে তোমরা আমাকে বলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কোনটা দুটোর মধ্যে? রিপোর্টেড ভার্ব হচ্ছে রাজ said। রিপোর্টিং এটা কি ভার্ব, এটা কি হবে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, আর এটা কোটেশনের ভিতরে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড। তাই তো? এইবার এই যে বাক্যটা যে লেখা রয়েছে রাজ সেইড তারপরে কমা কোটেশনের ভিতরে আই এম বিজি, এইবার এই যে কোটেশনের ভিতরের যে বাক্যটা এটাকে তোমরা কি বললা? রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরেটা কি বললা? রিপোর্টিং ভার্ব। তোমাদের কিন্তু এই অংশটা অনেক সময় কি করে বলো তো, পরেও কিন্তু দেওয়া থাকে, বুঝতে পেরেছো? এটা কিন্তু কোনো রকম তোমরা বিভ্রান্ত হবে না যে কি ব্যাপার পরে কেন দেওয়া থাকলো, তাই না? আচ্ছা, এর যে পরের যে স্টেপ এটা কিন্তু ধরতে পারো যে স্টেপ 1। এবার স্টেপ 2, স্টেপ 2-র জন্য প্রশ্ন হচ্ছে বা তোমাদের ধরতে হবে কি বলো তো, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে বলো? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। কি দেখে বুঝতে পারলা? কি দেখে বুঝতে পারলা বলো? ওই যে said দেখে। সেট দেখে বুঝতে পারলে, কারণ সে হচ্ছে প্রেজেন্ট আর সেট কি পাস্ট। এইবার এই যে আমার কোটেশনের ভিতরের যে বাক্যটা এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আমরা কি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট কি বলতে পারবো? আমরা কিন্তু বলতে পারবো না। ইনডেফিনিট কন্টিনিউয়াস কোনো কিছুই বলতে পারবো না। কেন বলো তো? কারণ দেখো, ইনডেফিনিট হলে আমার কি হতো, সাবজেক্টের পর V1 তারপরে কি অবজেক্ট। অবজেক্ট। এখানে কি সেই ফরম্যাটটা আছে? না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হতো বলো? অ্যামিজার আর কি ভার্বের সঙ্গে তারপরে মনে করো অবজেক্ট। পারফেক্ট হলে কি হতো, সাবজেক্টের পরে হ্যাজ অথবা কি হ্যাভ তারপরে V3 তারপরে অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হতো, সাবজেক্টের পরে হ্যাজ অথবা কি হ্যাভ তার সঙ্গে বিন তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি তারপরে কি অবজেক্ট, তাই কি না? এবার এই যে আমি প্রেজেন্টের যে চারটা এখানে গঠন লিখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার মধ্যে কোনো একটাও কি এখানে ফলো হয়েছে? না। তাহলে তুমি কি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবা না। এইরকম যখন তুমি বাক্য দেখবা যে যেখানে সাবজেক্ট আছে, হেল্পিং ভার্ব আছে আর কি মেন ভার্ব নেই। এবার তোমরা প্রত্যেকেই জিনিসটা জানো, কোনো বাক্যে যদি মেন ভার্ব না থাকে, মেন ভার্ব বলতে কি ওই যে প্লে তারপরে কি রাইট, গো, সি, তাই না? এগুলো হচ্ছে কি মেন ভার্ব। তো এই বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব আছে? নেই। তার মানে এই হেল্পিং ভার্বটাই কিন্তু এখন মেন ভার্ব হিসেবে কাজ করবে। এইবার তোমাদের আমি এটা আগেও শিখিয়েছি যে অ্যামিজার এটা কি হেল্পিং ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তো তোমরা এটাকে কি বলবা? তোমরা কিন্তু এটাকে প্রেজেন্ট শুধুমাত্র বলবা, ঠিক আছে? যদি এখানে এর জায়গায় যদি ওয়াজ থাকতো তাহলে কি হতো, শুধুমাত্র তুমি পাস্ট বলতে পারতে, তাই কি না বলো? এবার তোমাদের এতটুক কি ডাউট, মানে এতটুক কি তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে? কোনো ডাউট কি এখানে আছে? রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি? আমরা কিন্তু 2 নাম্বার স্টেপে দেখলাম কি কোনটা কোন টেন্সে আছে, কোনটা কোন টেন্সে আছে, তাই তো? এবার কিন্তু আমাদের আরও স্টেপ আছে। কীরকম স্টেপ বলো তো? আমি এই বাক্যটাকে আবার লিখছি এখানে। কি বলেছিলাম বাক্যটার মধ্যে? রাজ সেড আই অ্যাম বিজি। এইবার আমাদের যে স্টেপ 3 কি বলবো আমি? স্টেপ 3 তোমরা যেহেতু মনে করো আমি ধরেই চলবো তোমরা প্রথম করছো, যদি এগুলো প্রত্যেকেই তোমরা আগেও করেছো, তাই না? তো
তো স্টেপ 3 দেখতে লাগবে কি বলতো, আমাদের যে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা কোন ধরনের বাক্য। এবার তোমরাই আমাকে বলো, বাক্য আমি তোমাদের কয় প্রকার করিয়েছিলাম, 5 প্রকার। কি কি করিয়েছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর হচ্ছে কি এক্সক্লামেটরি। এবার এই বাক্যটা কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। কেন বলো তো, কারণ এই বাক্যের মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো অনুরোধ নেই, কোনো উপদেশ নেই, কোনো অবাক হওয়া সেন্স নেই, কোনো মনে করো যে এখানে প্রার্থনা নেই, সাধারণ একটা বাক্য, আমি ব্যস্ত। তাহলে এই বাক্যটা কি হবে আমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে আমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো। এইবার আমরা কিন্তু দেখো স্টেপ 1-এ দেখলাম কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। স্টেপ 2-তে কি দেখলাম আমরা, আমাদের রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, এতটুকু ক্লিয়ার। এইবার 3 নাম্বার স্টেপে আমরা কি দেখলাম, 3 নাম্বার স্টেপে দেখলাম যে এইখানে বাক্যটা কোন ধরনের বাক্য। এখানে কিন্তু আমরা সেন্টেন্সটা আমরা দেখলাম কোন ধরনের সেন্টেন্স। এইবার আমাদের কিন্তু 4 নাম্বার স্টেপে আসবে হচ্ছে আমাদের নিয়ম অ্যাপ্লাই। কি আসবে, নিয়ম অ্যাপ্লাই। বা আমাদের একটু মনে মনে ভাবতে হবে যে আমাদের যে বেসিক নিয়মগুলো আমি করিয়েছিলাম তোমাদের, তাই না, পিডিএফ দিয়েছিলাম, পিডিএফে সব কিছু লেখা ছিল তোমাদের। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে, পাস্ট টেন্স এখানে আসে, তাই না, তোমরা কিছুক্ষণ আগেই বলেছো। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হবে কি হবে না, পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এবার এটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম না, দেখো এটা কোন টেন্সে আছে বলো, পাস্ট টেন্সে আছে না। এইবার রিপোর্টেড স্পিচটাও কি হবে, টেন্সের পরিবর্তন হবে কি না, অবশ্যই হবে। এবার সাপোজ আমি তোমাদের প্রশ্ন করলাম যে মনে করো যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে পরিবর্তন হয় কি হবে, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, তাই তো। এইখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার সাপোজ ধরে নাও এটাও পাস্ট আছে, এটা আছে পাস্ট ইনডেফিনিটে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা মনে করো পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এটা পাস্ট পারফেক্টে থাকে তাহলে কি, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না একদম না। এটা যদি মনে করো যে পাস্ট তো আছে এটা আমাদের, যদি এটা আমাদের পাস্ট পারফেক্টে থাকে, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটার কিন্তু কোনো টেন্সের যে পরিবর্তনটা ওটা কিন্তু আর এখানে হবে না, সেটাই হবে। বুঝা গেল। এবার মনে করো সাপোজ এখানে কোনো একটা বাক্যের মধ্যে ক্যান আছে, ক্যান, তাহলে কি হয়ে যাবে, সিম্পল বিষয় না বলো তো, ক্যানের পাস্ট ফর্ম কি, কুড। উইল থাকলে কি হবে, উড হবে। আচ্ছা মাস্ট থাকলে কি হবে, মাস্ট। হ্যাঁ, মানে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো। তো আমি কিন্তু এখানে যদিও কোনো টেন্সের বাক্য লিখি না, তবু তোমার আমি বলে দিলাম, ঠিক আছে। আর তোমাদের আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা কি বলো তো, ন্যারেশন আমাদের কয় প্রকারের হয়, ডাইরেক্ট আর হচ্ছে কি ইনডাইরেক্ট। বাক্যটা কি ছিল আমার, রাজ সেড আই অ্যাম বিজি। এবার দেখবা অনেক সময় না পরীক্ষার মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না, কি থাকবে না, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না যে বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করো। তাহলে আমরা বাক্যটা কি দেখে বুঝতে পারবো যে বাক্যটা আমার ডাইরেক্টে আছে কিংবা ইনডাইরেক্টে আছে বলো তো, কমা কোটেশন। কমা কোটেশন থাকা মানে বাক্যটা কি, ডাইরেক্ট ন্যারেশন। আর কমা কোটেশন উঠিয়ে দিলে কি হবে, আমাদের কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে। এইবার আমরা এখন সমস্ত কিছু জেনে গেলাম, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এবার পরিবর্তন করি আমরা। অ্যাসার্টিভের নিয়মে কি বলে, দেখো সেডের পরে কি কোনো কিছু অবজেক্ট রয়েছে, সেডের পরে কি কোনো টু রয়েছে, টু দিয়ে কোনো অবজেক্ট আছে, নেই। তাহলে সেডের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অবজেক্ট থাকলে পরিবর্তন হতো, তাই না। তাহলে রাজ কি হবে। এইবার অ্যাসার্টিভ বাক্য থাকার জন্য কমা কোটেশন উঠিয়ে দিয়ে কি আনতে পারবো আমরা,
দ্যাটটা কিন্তু কার জন্য আসলো? এই রিপোর্টেড স্পিচের না, হ্যাঁ অবশ্যই কমা কোটেশনের পরিবর্তে আসলো, তবে এই যে আমাদের রিপোর্টেড স্পিচ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্যই কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসলো। বোঝা গেল? এবার যদি এখানে ইন্টারোগেটিভ বাক্য থাকতো তাহলে কি এখানে দ্যাট বসতো? হ্যাঁ, তাহলে কি বসতো এখানে? এখানে কিন্তু আমাদের মনে করো যে যদি হ্যাঁ WH ওয়ার্ড তাহলে WH ওয়ার্ডই থাকবে। আর যদি প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ইফ অথবা হোয়েদার বসবে, তাই না? আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো এই বাক্যের বক্তাকে, বক্তা রাজ বলেছিল আমি ব্যস্ত, তাহলে এই আমিটা কি আমি নাকি রাজ? রাজ, তাহলে এই প্রোনাউনটা কি হবে? হি হবে। ঠিক আছে, এইবার দেখো আমি কি এখানে যেমন আই এর সঙ্গে অ্যাম বসে, হি এর সঙ্গে ইজ বসে, কিন্তু ইজ লিখলে কি বাক্যটা আমার সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন? কারণ ওই যে নিয়মে বলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচও কি হবে? পাস্টে পরিণত হবে। তাহলে দেখো হি এর সঙ্গে ইজ বসবে কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু ইজের পাস্ট ফর্ম বসবে। ইজের পাস্ট ফর্ম কি? ওয়াজ। তাহলে এখানে কিন্তু আমাদের ইজ লিখলে হবে না, লিখতে হবে কি? ওয়াজ লিখতে হবে। কি লিখতে হবে? ওয়াজ বিজি। কি হবে এখানে বলো তো? বিজি। এবার বলো বাক্যটা আমার কিসে পরিণত হলো? ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু পরিণত হলো। এবার তোমাদের জন্য আরেকটা আমি তোমাদের এখানে প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ, তোমরা আমাকে উত্তর বলবো, আমি উত্তর লিখব। রাজ said to me I am writing a letter. রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে। আচ্ছা, রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? তোমরা একবারই বললা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে কি? অবজেক্ট। তাহলে এটা যেহেতু পাস্ট আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পরিবর্তনে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে শুধুমাত্র কোন জায়গাটা পরিবর্তন করলে হবে? আমার অ্যামটা পরিবর্তনে কি হবে? ওয়াজ পরিণত হবে, তাই না? আচ্ছা, এবার এই বাক্যটা কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ। সাধারণ একটা কথা বলেছে যে আমি একটি চিঠি লিখছি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো রাজ said to me হবে নাকি রাজ told? said to মানে এখানে অবজেক্ট আছে, ওই জন্য কি হবে? told। রাজ told me, বাক্যটা অ্যাসার্টিভ জন্য কমা কোটেশন উঠে গিয়ে কি বসলো? আচ্ছা, আইটা আসলে কে? কি হবে? হি ওয়াজ কি হবে? রাইটিং এ লেটার। বুঝা গেল? তাহলে এটা কিন্তু আমরা অ্যাসার্টিভ কিন্তু বাক্য কি করলাম? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বাক্যে আমরা পরিণত করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছু বেসিক নিয়ম এখানে কি করলাম? আলোচনা করলাম। সেট থাকলে যদি সেটের পরে কোনো অবজেক্ট না থাকে তাহলে সেটটা সেট থাকবে, আর যদি সেটের পরে কোনো অবজেক্ট থাকে, মানে এক কথায় মনে রাখবা সহজ উপায়, যদি সে এরপরে যদি টু থাকে, কিংবা শেষ এরপরে যদি টু থাকে, কিংবা সেইট যদি এরপরে টু থাকে, তাহলেই পরিবর্তন হবে। শেষটা পরিবর্তন হয় কি হবে? শেষ পরিবর্তন করলে টেলস, আর সে টু হলেও টেল, আর সেইট টু কি হবে? টোল্ড হবে। বোঝা গেল? টু থাকলেই পরিবর্তন হবে, অন্যথায় পরিবর্তন হবে না। তা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।